নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। বাগান থেকে একেবারে কচি কচি দেখে বেশ কিছুটা কুমড়ো শাকের ডগা আমি কেটে নিয়ে এসেছি। কয়েকটা কুমড়ো আমার আগেই হয়েছিল, এখনও দু একটা ছোটো ছোটো জালি পড়েছে, আর কয়েকটা ফুলও ছিল, ফুলগুলোও তুলে নিয়ে এসেছি। ওগুলোতে কুমড়ো হবে না। কুমড়ো শাকটা মাটিতে পড়েছিল, তাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। একটু একটু বৃষ্টি পড়ছিল, তাই কুমড়ো শাক কাটাটা আমি দেখাতে পারিনি। এখন কুমড়ো শাকগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে। কুমড়ো শাকের আপনারা অনেক রকম রান্না করেন, কিন্তু আমি যেভাবে আজকে রান্নাটা করব, এই রান্নাটা হয়তো অনেকের কাছেই নতুন লাগবে, বা অনেকে হয়তো এই রান্নাটা করেছেন। কুমড়ো ফুলগুলো রান্নার মধ্যে দিয়ে দেবো, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। যেভাবে আমরা শাক কাটি মিহি কুচি কুচি করে, সেইভাবে কিন্তু কুমড়ো পাতাগুলো কাটিনি। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কাটার পরেও আবার ধুয়ে নিয়েছি। আর ডাঁটাগুলো এইভাবে একটু ছোট ছোট করে কেটেছি। আর কুমড়োর ডাঁটা আর পাতার মধ্যে যে সরু সরু সুতোর মতো আঁশগুলো থাকে, সেগুলোকে খুব ভালো করে তুলে ফেলেছি। তা নাহলে এগুলো রান্না করার পরে খুব রান্নাটা খসখসে হয়, খেতে বা দেখতে কিন্তু ভালো লাগে না। তো ওই আঁশগুলো একটু সময় নিয়ে খুব পরিষ্কার করে আমি তুলে নিয়েছি। এখন আসছি রান্নায়। বিশেষ কোনো উপকরণ লাগবে না, একেবারে নতুন ধরনের কুমড়ো শাকের আজকের একটা রান্না করছি। প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, কম আঁচে ফোড়নটাকে নাড়াচাড়া করতে হবে। খুব সামান্য 1 চিমটি পরিমাণে হলুদ আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু এইভাবে একটু পাতলা পাতলা করে কেটেছি, আলুটা দিয়ে দিলাম। এখন আলুটাকে বেশ মাঝারি আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের যে সম্পূর্ণ নিরামিষ কুমড়ো শাকটা আমি রান্না করছি, এই রান্নাটা একেবারে নতুন ধরনের একটা রান্না। কুমড়ো শাকের এটা ডাঁটার তরকারি বলতে পারেন, খেতে অসম্ভব সুস্বাদু হয়। আর এটা গরম ভাত দিয়ে যদি এই রান্নাটা থাকে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না, রান্নাটা এতটাই সুস্বাদু হয়। নাড়াচাড়া করে আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন একটা বেগুনের অর্ধেকটা এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। বেগুনটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুটা আর বেগুনটা আবারও বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বিশেষ কোনো উপকরণ লাগে না, নিরামিষ রান্নাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বেগুনটাকে একটু তেলের ওপর দিয়ে এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিচ্ছি। আলুটাও বেশ আরও কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আলু বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম করে আলু বেগুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন যে কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সে কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর একটা ছোটো সাইজের কুমড়ো ছিল, জালি কুমড়ো, কুমড়োটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ডাঁটাটা দিয়ে এই আলু বেগুনের সাথে একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা কে কীভাবে কুমড়ো শাক রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যারা রান্নাটা করেন তারাও কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা তাদের কেমন লাগে। আমার কাছে তো এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। হাফ কাপ পরিমাণে ছোলার ডাল আমি হাফ সেদ্ধ করে রেখেছি, পুরোপুরি একেবারে গলিয়ে দিইনি। আমি দেখাচ্ছি কীরকম সেদ্ধ করেছি, যে হাত দিয়ে চেপে দিলে ভেঙে যাচ্ছে, এরকমভাবে সেদ্ধ করে ছোলার ডালটাকে একেবারে শুকনো করে রেখে দিয়েছি। যতটা জল ছিল ছোলার ডালের মধ্যে গ্যাসের আঁচ বাড়িয়ে পুরো জলটা শুকিয়ে নিয়েছি। এখন ওই হাফ সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু আবারও বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। কুমড়ো শাক দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয়, এই রান্নাটা সম্পূর্ণ দেখার পর বুঝতে পারবেন। তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। বেশ ভালো করে এরকম করে সুন্দর করে ভেজে নিয়েছি। ডাঁটাগুলো যদি এইভাবে একটু ভেজে রান্না করা যায়, তাহলে ডাঁটার যে একটু কষা ভাব থাকে সেটা কিন্তু খেতে খারাপ লাগে। এখন আমি পাতাগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কুমড়ো ফুলগুলোও দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়ার পরেও ভালো করে একবার নাড়াচাড়া করব। অনেকটা হয়ে গেছে, তাই নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধা হচ্ছে। একটুখানি নাড়াচাড়া করার পরেই এখানে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো নুন, দিলে এটা কমে যাবে। তাই এখন আমি বেশ কিছুটা এটা নাড়াচাড়া করে কমে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ বুঝে নুন দিতে হবে, কারণ এটা শাক অনেকটা কমে যাবে। পরিমাণ বুঝে নুনটা দেওয়ার পরে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এতে আমি যে একটা মশলা দেব, সেই মশলাটা আমি কী দিয়ে করব, সেই মশলাটা দেওয়ার জন্যেই তরকারিটা এক্কেবারে মাখো মাখো হবে, আর খেতে একেবারে দুর্দান্ত লাগবে।
খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়েছি, পাতাগুলোও ভাজা হয়ে গেছে, ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু বেশি করে গরম জল দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পরেও যেন একটুখানি গা মাখো ঝোল থাকে, সেরকমভাবে এটাকে জল দিতে হবে। ভালোভাবে জলটা দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন কম আঁচে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ, যতক্ষণ না সমস্ত সবজিগুলো আর ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এদিকের গ্যাস ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর চা চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তিল। কম আঁচে এটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, কারণ প্যানটা অনেক গরম হয়ে গেছে, তাই একেবারে অফ করে দিয়ে এটাকে এখন আমি নামিয়ে নেবো। একেবারে নামিয়ে নিয়ে শিলপাটাতে দিয়ে দিচ্ছি। ওদিকে তরকারিটা আমার কম আঁচে বসানো আছে, শিলপাটাতে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টা ভেজে রাখা চীনাবাদাম। যদি চীনাবাদাম হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিয়ে দেবেন। এখন সামান্য জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি। চাইলে এটা গুঁড়ো করেও দেওয়া যায়, তবে গুঁড়ো করে দিলে কিন্তু তরকারিটা অত মাখো মাখো হয় না। তাই যদি এই মশলাটা একটু জল দিয়ে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা একেবারে মাখো মাখো হয়। আর একটু এই 5 ফোড়ন আর এই সাদা তিল ভেজে দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই মশলাটা থেকে। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলে বেটে নিয়েছি। শিলটা ধুয়ে একেবারে একটু জল সমেত মশলাটা আমি বাটিতে তুলে নিয়েছি। এখন আমি দেখব রান্নাটা, ঢাকাটা খুলে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন একবার ভালো করে নাড়াচাড়া করব। এখনও বেশ কিছুটা পরিমাণে জল আছে। এখন আলু তো একেবারে গলে গেছে। এখন আমি কুমড়োর ডাঁটাটা দেখব। কুমড়োর ডাঁটাগুলো একেবারে নরম ছিল, তাই খুব ভালো কুমড়োর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন যে মশলাটা আমি বেটে রাখলাম, এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলা বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। এইভাবে আপনারা একবার কুমড়ো শাকের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। যারা কুমড়ো শাক একেবারে খেতে চায় না, আবার অনেকে আছেন ভীষণ ভালোবাসেন, এইভাবে কুমড়ো শাকটা রান্না করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন এটাকে কম আঁচে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। প্রায় 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তবে আপনারা মিষ্টির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে একটু একটু গা মাখো আছে, এটা কিন্তু রাখতে হবে, কারণ এতে ছোলার ডাল দেওয়া আছে, তা নাহলে কিন্তু রান্নাটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তাই এরকম গা মাখো করেই রাখতে হবে। খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। এরকম তরকারি যদি গরম ভাতের সঙ্গে থাকে, গরম ভাত খেতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আজকের কুমড়ো শাকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।